তারকাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের বিষয়টি এক ধরনের অস্বাভাবিক নৈতিক কৌতূহল জাগিয়ে তোলে। দর্শক শ্রোতারা প্রশ্ন তোলেন, ওই বিখ্যাত ব্যক্তি কি অযৌক্তিক আচরণ করছেন নাকি নিজের কোনো গোপন সত্তা প্রকাশ করছেন? তিনি সম্পদ রক্ষা বা আইনি সুরক্ষা পাওয়ার চেষ্টা করছেন নাকি শত্রুর প্রতি কোনো প্রতিশোধ নিচ্ছেন নাকি কেবল প্রচারের আলোয় থাকতে চাইছেন? এই ধরনের প্রশ্ন যৌক্তিক হলেও এগুলোর প্রচলিত উত্তর বিশ্লেষণের তিনটি ভিন্ন স্তরকে গুলিয়ে ফেলে। একজন ব্যক্তি কৌশলগত কারণে কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারেন, আবার তার বিশ্বাসেও প্রকৃত পরিবর্তন আসতে পারে। এমনকি শুরুতে যে ভূমিকাটি কেবল কৌশলের খাতিরে নেওয়া হয়েছিল, সময়ের সাথে সাথে তিনি নিজেই সেই ভূমিকায় মিশে যেতে পারেন। উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড এবং আন্তরিক সত্তা এটা একে অপরের বিপরীত নয়, বরং বারবার একই কাজ করা, স্বীকৃতি লাভ, প্রাতিষ্ঠানিক নির্ভরতা এবং নিজের জীবনের গল্প বা অভিজ্ঞতার বয়ান, এসবের মধ্য দিয়ে এক সময়ের হিসাব নিকাশ করে নেওয়া কোনো অবস্থানও শেষ পর্যন্ত অত্যন্ত স্বাভাবিক এবং সত্যসিদ্ধ বলে মনে হতে পারে। এবং অন্যদিকে আন্তরিকভাবে কোনো মতাদর্শ বা পক্ষের সাথে যুক্ত হওয়ার ফলে অর্থনৈতিক সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু সেই সম্পৃক্ততাকে কেবল ওই অর্থনৈতিক লাভের মধ্যে সীমাবদ্ধ করে দেখা যায় না। এই প্রসঙ্গে আলোচিত দুটি ঘটনা রাজনৈতিক সত্তা বা পলিটিক্যাল পার্সনহুড অর্জনের ভিন্ন ভিন্ন পথকে আলোকিত করে। ট্রিনিডাড এবং টবেগোতে জন্মগ্রহণকারী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে সফল র্যাপার হিসেবে প্রতিষ্ঠিত নিকি মিনাজ, যিনি আগে ট্রাম্প যুগের অভিবাসন নীতির বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেছিলেন এবং প্রগতিশীল সংখ্যালঘু যৌনতার প্রতি সমর্থন জানিয়েছেন এবং ডেমোক্রেটিক ঘরানার সাংস্কৃতিক বলয়ে নিজেকে যুক্ত রেখেছিলেন, তিনি 2025 সালের শেষের দিকে টার্নিং পয়েন্ট ইউএসএ তে আমেরিকা ফেস্ট এ উপস্থিত হন এবং সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স এর প্রশংসা করেন, রূপান্তরকামীদের অন্তর্ভুক্তির বিষয়টিকে আক্রমণ করেন এবং পরবর্তীকালে নিজেকে ট্রাম্পের একজন প্রধান ভক্ত হিসেবে তুলে ধরেন। 2026 সালে টাইম ম্যাগাজিনকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি এই অবস্থান পরিবর্তনের কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের দ্বারা উপেক্ষিত হওয়ার, বিশেষ করে সোয়ারিং বা ভুয়ো জরুরি সংকেত পাঠিয়ে পুলিশি অভিযানের ঘটনার পর এই বিষয়টি আলোচনা করেছেন এবং রিপাবলিকান প্রতিনিধি অ্যানা পাউলিনার সহায়তার কথা উল্লেখ করেন এবং তার পাশাপাশি তিনি তার এই নতুন অবস্থানকে বিনোদন জগতের চাপ থেকে মুক্তি হিসেবেও ব্যাখ্যা করেছেন এবং ডক্টর ম্যান যেমন বলেছেন, এগুলো হলো তার দেওয়া প্রকাশ্য ব্যাখ্যা, যা অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক পরিবর্তনের কোনো স্বচ্ছ বা নিখুঁত দলিল আমাদের কাছে তুলে ধরে না। তবুও এই ঘটনা প্রবাহ একটি বিশ্বাসযোগ্য ক্রম বা ধারাকে নির্দেশ করে। অসহায়ত্ব বা অরক্ষিত বোধ, একটি রাজনৈতিক মহলে স্বীকৃতি না পাওয়ার জন্য অন্য একটি মহলে স্বীকৃতি লাভ এবং সবশেষে প্রকৃত মুক্তির এক বয়ান বা আখ্যান। সায়নী ঘোষের যাত্রাপথটি বেশ ভিন্ন। তিনি একজন অভিনেত্রী, গায়িকা এবং টেলিভিশন সঞ্চালক হিসেবে 2021 সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন ক্ষমতাসীন দলে যোগ দেন। এরপর দ্রুতই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, দলের যুব শাখার সভানেত্রী হন এবং 2014 সালে যাদবপুর সংসদীয় কেন্দ্র থেকে জয়লাভ করেন। এটি মূলত তারকাসুলভ পরিচিতি বা সেলিব্রিটি খ্যাপেরোকে সাংগঠনিক এবং নির্বাচনী শক্তিতে রূপান্তরের একটা দ্রুত প্রক্রিয়া হিসেবে আলোচিত হয়েছে। এই ঘটনাটি ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিপত্যাধীন রাজনৈতিক পরিসরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা সুতির শাড়ি, সাধারণ চটি জুতো, বাংলা ভাষার ব্যবহার, রাজপথে লড়াকু মেজাজ এবং সন্ন্যাসী সুলভ জীবনযাপন, এই ব্যাপারটাকে অভিজাত ভদ্রলোক শ্রেণীর পরিশীলিত রুচির পরিবর্তে সাধারণ মানুষের সঙ্গে তার একাত্মতাকে তুলে ধরে এবং 2026 সালের সংবাদ মাধ্যমের বিশ্লেষণে সায়নী ঘোষের সাদা শাড়ি এবং চটি জুতো পরিহিত বেশভূষাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শৈলীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় এবং তার বহুভাষিক সংসদীয় বক্তৃতার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয় এবং এই তথ্য প্রমাণগুলো রাজনৈতিক শৈলী আয়ত্ত করার বা শিক্ষানবিশ হওয়ার ধারণাকে সমর্থন করে ঠিকই, কিন্তু সায়নী কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধভাবে অনুকরণ করেছেন কিংবা ভাষার উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন এমন কোনো জোরালো দাবিকে সমর্থন করে না। আউট অফ কন্ট্রোল লিঙ্গুইস্টিক প্রোফাইল বা নিয়ন্ত্রণহীন ভাষাগত বৈশিষ্ট্য শব্দবন্ধটি বিশ্লেষণের ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এটি একজন পর্যবেক্ষকের মানদণ্ডকে সাধারণত পরিশীলিত এবং প্রমিত ইংরেজি জ্ঞানীয় নিয়ন্ত্রণের পরিমাপক হিসেবে দাঁড় করায়। এর পরিবর্তে রাজনৈতিক স্লোগান বা উচ্চকণ্ঠ, স্থানীয় বাংলা বাগধারা, হিন্দি ভাষার ব্যবহার, ধর্মীয় আবৃত্তি, পুনরাবৃত্তি এবং কোড সুইচিং বা ভাষার মিশ্রণ বা পরিবর্তন, এসবই হতে পারে শ্রোতাদের সাথে সংযোগ স্থাপনের কৌশলগত উপায়। মুরি যেমন দেখিয়েছেন, কোড সুইচিং এর মাধ্যমে সংহতি প্রকাশ, স্থানীয় পরিচয়ের সত্যতা প্রমাণ, বিরোধের নাটকীয় উপস্থাপন এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। অভিজাত ইংরেজি ব্যবহারের ধারা থেকে সরে আসা কোনো নারী যে অপরিহার্যভাবে কম বিদুষী হয়ে পড়েন তা নয়, বরং তিনি হয়তো তার ভাষাকে পুঁজিগত ভিন্ন ক্ষেত্রে বা বাজারে প্রয়োগ করছেন। এখানে মূল প্রশ্নটি পরিশীলিত ভাষার অনুপস্থিতি নিয়ে নয়, বরং কোন শৈলীটি কার দ্বারা কোন পরিস্থিতিতে এবং কি বিনিময়ে স্বীকৃতি বা গুরুত্ব লাভ করেছে তা নিয়ে। তাই এই ভিডিও প্রবন্ধে তোলা হচ্ছে নিরাপত্তা, সামাজিক মর্যাদা, জীবিকা, ঐতিহ্য বা চর্চাগত বিষয়গুলোর প্রতি হুমকি কিভাবে রাজনৈতিক পরিচয়ের আপেক্ষিক প্রাপ্তি বা গুরুত্বকে বদলে দেয় এবং কোন জ্ঞানীয় এবং সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সাথে সম্পৃক্ততা মানুষের স্থায়ী সত্তায় পরিণত হয়। স্থানীয়ভাবে গ্রহণযোগ্য বোধগম্য রাজনৈতিক নারী সত্তা গড়ে তোলার ক্ষেত্রে নারীদের কিভাবে নির্দিষ্ট আচরণ কাঠামোর মধ্য দিয়ে নিয়ে আসা হয় সেই প্রসঙ্গে আলোচনা করব আমরা এবং
জনপরিসরে দৃশ্যমান বিভিন্ন উপাদান যেমন শব্দচয়ন, পোশাক পরিচ্ছদ, অঙ্গভঙ্গি, নেটওয়ার্ক এবং গণমাধ্যমের উপস্থাপনা কোনো ব্যক্তির মনস্তত্ত্ব সম্পর্কে নিশ্চিত ধারণা না করেও কিভাবে তার ভবিষ্যৎ আচরণ বা অবস্থান সম্পর্কে পূর্বাভাস দিতে সহায়তা করতে পারে সেই প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আইডিওলজি বা মতাদর্শ এর ক্ষেত্রেও সুনির্দিষ্টতার প্রয়োজন। এর অর্থ হতে পারে নীতিগত বিশ্বাসের একটি সুবিন্যস্ত কাঠামো, দলীয় পরিচয়, নৈতিক বিশ্ব দৃষ্টিভঙ্গি, প্রতীকী অনুষঙ্গ কিংবা কোনো সংগঠনের সদস্যপদ। এই বিষয়গুলো একে অপরের থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে। একজন তারকা কোনো দলের মূল কর্মসূচির গভীরে না গিয়েও কোনো নেতাকে সমর্থন জানাতে পারেন, সম্পদ বন্টনের বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন না করেও প্রথাবিরোধী বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভাষা ব্যবহার করতে পারেন, অথবা প্রচলিত ধারার বাইরের মতামত বজায় না রেখেই দলে যোগ দিতে পারেন। তাছাড়া টিএমসি কে আমেরিকার রিপাবলিকান ডানপন্থীদের সঙ্গে সমতুল্য বলা যায় না, কারণ দলটি একদিকে যেমন জনকল্যাণমূলক প্রকল্প এবং রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতার পক্ষে অবস্থান নিয়েছে, তেমনি অন্যদিকে বাঙালি আঞ্চলিক পপুলিজম, ধর্মীয় সাংস্কৃতিক বার্তা প্রদান, কেন্দ্রীভূত নেতৃত্ব এবং কখনো কখনো সামাজিকভাবে রক্ষণশীল বাগাড়ম্বরও চর্চা করেছে। এবং উভয় ক্ষেত্রেই অতি রক্ষণশীল বা সুপার কনজারভেটিভ আখ্যা দেওয়াটা হবে ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে আমেরিকার বাম ডান বিভাজনের মাপকাঠি চাপিয়ে দেওয়া এবং আগেভাগেই কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার সামিল। তুলনার জন্য অধিকতর উপযুক্ত বিষয় হলো অসম প্রণোদনার বা asymmetric incentives নিয়ে আলোচনা করা, এবং এই প্রেক্ষাপটে রাজনৈতিক আত্মরূপান্তর নিয়ে আমরা আলোচনা করব। একজন জনব্যক্তিত্বের একাধিক পরিচয়ের সমাহার থাকে, যেমন শিল্পী, নারী, অভিবাসী, আঞ্চলিক ভাষার বক্তা, উদ্যোক্তা, হয়রানির শিকার ব্যক্তি কিংবা কোনো ধর্মীয় বা জাতীয় সত্তার প্রতিনিধি, এবং শ্রোতা বা দর্শকরা এর মধ্যে কোনো একটি বিশেষ দিককে প্রাধান্য দিয়ে থাকেন। রাজনৈতিক গোষ্ঠীগুলো স্বীকৃতি, সুরক্ষা, বাজারের সুযোগ, পদমর্যাদা, নৈতিক নিশ্চয়তা এবং এমন এক বয়ান বা আখ্যান প্রদান করে যা বঞ্চনা বা আঘাতের সাথে জীবনের উদ্দেশ্যে একসূত্রে গাঁথে। এর বিপরীতে কিছু মূল্যও দিতে হয়, যেমন অনুরাগীদের বিমুখ হওয়া, সুনাম ক্ষুণ্ণ হওয়া, মতাদর্শিক সীমাবদ্ধতা, মিত্রদের নজরদারি এবং অস্পষ্টতা বা নমনীয়তার সুযোগ হারানো। রূপান্তরের সম্ভাবনা তখনই বাড়ে যখন কোনো একটি জোটের সম্ভাব্য সুফলের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এবং একই সাথে পূর্ববর্তী জোটের সঙ্গে যুক্ত থাকার মূল্য বা ক্ষতির দিকটি প্রকাট হয়ে দেখা দেয়। এই দৃষ্টিভঙ্গি খাঁটিত্ব বা অথেন্টিসিটি বা প্রকৃত সত্তার ফাঁদ থেকেও রক্ষা করে। গোফম্যান 1959 সালের নাটকীয় বিশ্লেষণে যেরকম আমাদেরকে দেখিয়েছেন, কোনো আচরণ বা উপস্থাপনা মানেই যে তা কৃত্রিম বা ভুয়ো এমনটা নয়। সামাজিক সত্তার অস্তিত্বই গড়ে ওঠে এই উপস্থাপনার মধ্য দিয়ে, এবং একইভাবে বাটলার পারফরমেটিভিটি বা ক্রিয়াশীল সত্তার ধারণাটি বিশেষভাবে ব্যাখ্যা করেছেন আমাদেরকে, এই ব্যাপারটার উপরে বিশেষ করে জোর দিয়ে যে বারবার পুনরাবৃত্ত কাজের মাধ্যমেই বোধগম্য পরিচয়ের গঠন ঘটে। বর্জিও এর ভাষাগত বাজার বা লিঙ্গুইস্টিক মার্কেট তত্ত্বটি ব্যাখ্যা করে কেন কথা বলার কোনো বিশেষ ভঙ্গি বা রীতির মূল্য নির্ভর করে সেই ক্ষেত্র বা পরিসরের উপর যেখানে তা ব্যবহৃত হচ্ছে। একটি শাড়ি, কোনো অপমানসূচক মন্তব্য, ইংরেজিতে সাক্ষাৎকার, বাংলায় স্লোগান কিংবা লাল রঙের ম্যাগা টুপি, এগুলোর কোনোটাই মস্তিষ্কের চিন্তার সরাসরি প্রতিফলন বা ঋষক সাজসজ্জা নয়, বরং এগুলোর প্রতিটি হলো সামাজিক শ্রেণীবিন্যাসে নিজের অবস্থান তৈরির একটা সুস্পষ্ট প্রয়াস, যা ঐতিহাসিকভাবে নির্দিষ্ট কিছু রীতিনীতি বা প্রথার মাধ্যমে স্বীকৃতি পায়। দি অ্যাডাপটিভ পলিটিক্যাল সেলফ ট্রান্সফরমেশন মডেল বা অভিযোজনমূলক রাজনৈতিক আত্মরূপান্তর মডেলটি রাজনৈতিক সত্তা হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়াকে কোনো একক সিদ্ধান্ত হিসেবে নয়, বরং একটি গতিশীল ব্যবস্থা হিসেবে বিবেচনা করে। কোনো নির্দিষ্ট সময় একজন জনব্যক্তিত্বের কাছে বস্তুগত সম্পদ, অনুভূত হুমকি, পরিচয়ের প্রতি অঙ্গীকার, সামাজিক বন্ধন, অভ্যাস এবং শ্রোতা পরিবেশ বিদ্যমান থাকে। রাজনৈতিক কর্মকাণ্ড সেই পরিবেশকে পরিবর্তিত করে, যা পরবর্তীতে ব্যক্তির চিন্তন প্রক্রিয়ায় প্রভাব ফেলে। পারস্পরিকভাবে 6টি কার্যপদ্ধতি বা প্রক্রিয়া নিয়ে এই মডেলটি গঠিত। হুমকি কেবল শারীরিক বিপদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে পেশাগত সুযোগ হারানো, সম্মানহানি, আইনি জটিলতা, সমাজ বা গোষ্ঠী থেকে বিচ্ছিন্নতা, গুরুত্ব বা প্রাসঙ্গিকতা কমে যাওয়া, পরিবারের উপর আক্রমণ এবং নিজের কাছে গুরুত্বপূর্ণ কোনো চর্চা বা কার্যক্রম চালিয়ে যেতে না পারা। মস্তিষ্কের হুমকি শনাক্তকরণ ব্যবস্থা মনোযোগের বন্টন ও নিয়ন্ত্রণের বিষয়টাকে অগ্রাধিকার দেয় ঠিকই, কিন্তু স্নায়ুবিজ্ঞান এমন সরল দাবির অনুমোদন দেয় না যে ভয় মানুষকে রক্ষণশীল করে তোলে। রাজনৈতিক চিন্তাধারা বা বোধ কোনো একক আদর্শিক মস্তিষ্কের অঞ্চল থেকে নয়, বরং মস্তিষ্কের বিস্তৃত নেটওয়ার্ক এবং পরিস্থিতির উপর ভিত্তি করে গড়ে ওঠা মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভূত হয়। এবং গবেষণায় দেখা গিয়েছে যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারীরা একই রাজনৈতিক আখ্যানকে ভিন্নভাবে বিশ্লেষণ এবং মূল্যায়ন করতে পারেন। লি ইয়ং এবং অন্যান্য বিশেষজ্ঞরা দেখিয়েছেন
বলেছেন এক্ষেত্রে আবেগ ভিত্তিক মূল্যায়ন ভিন্ন ভিন্ন ব্যাখ্যার জন্ম দেয়। ওয়েবস্টার এবং আলবার্টসন দেখিয়েছেন যে রাজনীতিতে আবেগ এবং চিন্তাশক্তি একে অপরের পরিপূরক এবং গঠনমূলক ভূমিকা পালন করে। এখানে মূল বিষয়টি হলো জোটের কার্যকারিতা বা সক্ষমতা সম্পর্কে ধারণা, কে সেই হুমকি থামাতে, ক্ষতির বিষয়টি স্বীকার করতে কিংবা ব্যক্তির নিয়ন্ত্রণ ক্ষমতা বা এজেন্সি পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। নিকি মিনাজের জনসমক্ষে তুলে ধরা বয়ানে স্বীকৃতির একটি স্পষ্টক্রম লক্ষ্য করা যায়। তিনি বলেছিলেন যে সোয়ারেং এর ঘটনায় ডেমোক্রেটিক পক্ষের নীতি নির্ধারকরা যথাযথ সাড়া দেননি, অথচ একজন রিপাবলিকান ব্যক্তিত্ব সহায়তার পথ সুগম করেছিলেন। এমনকি প্রতিটি খুঁটিনাটি বিষয় যাচাই করা গেলেও এর মাধ্যমে এটি প্রমাণিত হয় না যে ওই সহায়তাই তার আদর্শগত পরিবর্তনের কারণ ছিল, তবে এটি একটি সুপরিচিত প্রক্রিয়াকে তুলে ধরে। কৃতজ্ঞতাবোধ, নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অনুভূতি অনেক সময় সহায়তাকারী জোটের পরিচয়ের সঙ্গে মিশে যায়। কোনো বিমূর্ত রাজনৈতিক প্ল্যাটফর্মের তুলনায় একজন বাস্তব এবং প্রত্যক্ষ মিত্রের বিষয়টি মানুষের চিন্তায় অনেক বেশি জোরালো এবং স্পষ্ট হয়ে ওঠে। ঘোষের ক্ষেত্রে হুমকির প্রেক্ষাপটটা ভিন্ন। বিনোদন জগতে ক্যারিয়ার বেশ অনিশ্চিত এবং তা বিভিন্ন গেটকিপার বা নিয়ন্ত্রক শক্তির উপর নির্ভরশীল। অন্যদিকে রাজনৈতিক দলে যোগ দেওয়া দীর্ঘস্থায়ী জনসম্পৃক্ততা ও আনুষ্ঠানিক ক্ষমতা অর্জনের একটি বিকল্প পথ তৈরি করে দেয়। তবে কোনো প্রমাণ ছাড়াই কেবল অর্থনৈতিক দুরবস্থাকে এর কারণ হিসেবে চিহ্নিত করাটা ভুল হবে। এখানে দৃশ্যমান বিষয়টি হলো সুযোগের দ্রুত সম্প্রসারণ, কয়েক সপ্তাহের মধ্যে প্রার্থী হওয়া, কয়েক মাসের মধ্যে যুব নেতৃত্বের আসনে বসা এবং 3 বছরের মধ্যে সংসদীয় পদে আসীন হওয়া। স্বীকৃতিকে রাজনৈতিক টিকে থাকার শক্তিতে রূপান্তরের জন্য তৃণমূল কংগ্রেস একটি অত্যন্ত সক্ষম এবং প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করেছিল। প্রচলিত যৌক্তিক পছন্দ তত্ত্ব অনুযায়ী অভিনেতারা তখনই কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন যখন প্রত্যাশিত সুবিধা তার খরচের চেয়ে বেশি হয়। পরিচয় অর্থনীতি আরো যোগ করে যে উপযোগিতা নির্ভর করে শ্রেণীভুক্ত রীতিনীতির উপর। মানুষ শুধু অর্থই লাভ বা ক্ষতি করে না, বরং অ্যাকারলফ এবং ক্র্যান্টেন যেমন দেখিয়েছেন, উপযুক্ত ধরনের ব্যক্তি হওয়ার অনুভূতিও লাভ বা ক্ষতি করে। কার্যকরণ সম্পর্ক এখানে সব দিকেই বিস্তৃত। ব্যক্তিটি যেমন রাজনৈতিক হয়ে ওঠেন, রাজনৈতিক প্রেক্ষাপটও আংশিকভাবে ওই নতুন ব্যক্তির কেন্দ্রবিন্দুতে পুনর্বিন্যস্ত হয়। যেমন ম্যাগা প্রচারের মুখ হিসেবে একজন বিশ্ববিখ্যাত নারী র্যাপারকে পায়, আবার টিএমসি পায় এমন একজন তরুণ অভিনেতা রাজনীতিবিদকে যিনি মমতা ব্যানার্জির রাজনৈতিক কর্মপরিধিকে ডিজিটাল এবং সংসদীয় আঙ্গনেও প্রসারিত করতে পারেন।